আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এটা দেখব যে আমাদের ডেইলি স্টারের একটা আর্টিকেল আছে, এ ফিউচার উইদাউট ফার্মল্যান্ড। ঠিক আছে, যে ফিউচার উইদাউট ফার্মল্যান্ড এটা নিয়ে একটা আর্টিকেল লেখা হয়েছে। তো এই আর্টিকেলটা আমরা চেষ্টা করব যে একটু অনুবাদ করে পড়ার। ঠিক আছে, এটা অবশ্য অনুবাদ করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং সবগুলো আমরা এইভাবে করতে পারবো না, মানে প্রত্যেকটা ওইভাবে অর্গানাইজ করতে পারবো না, একটু সময় লাগবে, ভেঙে ভেঙে এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। তবে আজকে আমি মূলত যে সেগমেন্ট আকারে যেগুলো ভাঙা হয় এইভাবে প্র্যাকটিস করলে আশা করি পরবর্তীতে আপনারা অনেক ভালো করতে পারবেন। এক সময় আসবে প্র্যাকটিস করতে করতে, এক সময় এটাতে আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। ঠিক আছে, তবে প্রথম দিকে আমাদেরকে সেগমেন্ট আকারেই এটা কি করতে হবে, অর্থ করতে হবে। প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানা ট্রাই করতে হবে, ফ্রেজ আকারে যেসব অর্থগুলো হয় সেগুলো আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তো এখানে আমাদের প্রথমে হেডিং যেটা দেওয়া আছে, সেখানে বলছে যে কি, এ ফিউচার উইদাউট ফার্মল্যান্ড। এ ফিউচার মানে একটা ভবিষ্যৎ, আচ্ছা সরি, আচ্ছা তো এখানে বলছে যে কি, এ ফিউচার উইদাউট ফার্মল্যান্ড। এ ফিউচার একটা ভবিষ্যৎ উইদাউট ফার্মল্যান্ড। উইদাউট ফার্মল্যান্ড মানে কৃষি জমি। তাহলে এ ফিউচার উইদাউট ফার্মল্যান্ড, কৃষি জমিহীন একটা ভবিষ্যৎ। তো এখানে আমাদের এটা বোঝাচ্ছে যে মানে ভবিষ্যতে আমাদের বাংলাদেশে কি একটা কৃষি জমিহীন একটা ভবিষ্যৎ আমরা ফেস করতে চলেছি, এরকম কিছু একটা বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরবর্তীটা দেখি আসলে কি দিয়ে শুরু করছে। আচ্ছা, তো এখানে আমরা সেগমেন্ট আকারে পড়া ট্রাই করব। পুরোপুরি আপনারা খাতায় লিখে প্র্যাকটিস করলে এগুলো আপনাদের জন্য অনেক সহজ হবে এবং সুবিধাজনক হবে আর কি। আচ্ছা, তো আমরা শুরু করি। প্রথমে বলছে উই আর অ্যালার্মড। আমরা শঙ্কিত। উই আর অ্যালার্মড মানে আমরা শঙ্কিত। উই আর অ্যালার্মড দ্যাট, আমরা শঙ্কিত যে অ্যারাউন্ড 270 স্কোয়ার কিলোমিটার্স অফ ল্যান্ড ইন দ্য কান্ট্রি। তাহলে অ্যারাউন্ড মানে প্রায় বা কাছাকাছি, 270 স্কোয়ার কিলোমিটার্স মানে কি 270 বর্গ কিলোমিটার অফ ল্যান্ড মানে জমির, ইন দ্য কান্ট্রি মানে দেশের। তাহলে দেশের জমির 270 কিলোমিটার, ঠিক আছে, প্রায় এত জমি, 270 বর্গ কিলোমিটার এই জমি, সেগুলো কি হয়েছে, ইজ লজিং। এই যে এখানে এইটা কিন্তু মূল সেন্টেন্সের ভার্ব এখানে। তাহলে কি, অ্যারাউন্ড 270 স্কোয়ার কিলোমিটার্স অফ ল্যান্ড ইন দ্য কান্ট্রি ইজ লুজিং। মূল সেন্টেন্স এখান থেকে। ঠিক আছে, কান্ট্রি ইজ লুজিং। আচ্ছা, কান্ট্রি ইজ লুজিং ফার্টিলিটি এভরি ইয়ার। আচ্ছা, ইজ লুজিং মানে হারাচ্ছে, ফার্টিলিটি মানে উর্বরতা, এভরি ইয়ার মানে প্রত্যেক বছর। তাহলে উই আর অ্যালার্মড দ্যাট, আমরা শঙ্কিত যে অ্যারাউন্ড 270 স্কোয়ার কিলোমিটার্স অফ ল্যান্ড ইন দ্য কান্ট্রি, এদেশের 270 বর্গ কিলোমিটার জমি, ইজ লুজিং ফার্টিলিটি এভরি ইয়ার, প্রত্যেক বছর তার উর্বরতা হারাচ্ছে। আচ্ছা, এখন মাঝখানে এই যে দুইটা হাইফেন দিয়ে যেটা দেওয়া আছে, এটা রাফলি দ্য সাইজ অফ ঢাকা সিটি। এই যে 270 বর্গ কিলোমিটারের যে একটা জমির কথা বলা হয়েছে, সেটা প্রায় ঢাকা শহরের কাছাকাছি। ঢাকা যে সিটি আছে এইটার সাইজের বা আয়তন, সম আয়তনের প্রায়। ঠিক আছে, তাহলে এরকম প্রত্যেক বছর ঢাকা শহরের সম আয়তনের একটা জমি আমরা কি আমাদের জমি ফার্টিলিটি হারাচ্ছে, উর্বরতা হারাচ্ছে। আচ্ছা, পোজিং এ সিরিয়াস থ্রেট। আচ্ছা, শুধু কি উর্বরতা হারাচ্ছেই না, বরং পোজিং এ সিরিয়াস থ্রেট মানে একটা পোজ মানে আরোপ করা, কিন্তু এখানে আরোপ করছে না বা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে, আমাদের ঘাড়ের উপরে চলে আসছে, আমাদের উপরে চলে আসছে, আবর্তিত হচ্ছে। এ সিরিয়াস থ্রেট একটা মারাত্মক একটা হুমকি, টু দ্য নেশনস ফুড সিকিউরিটি, জাতির, টু দ্য কিসের, কাদের কাছে এটা একটা মারাত্মক বা সাংঘাতিক একটা হুমকি, কাদের কাছে মারাত্মক হুমকি, টু দ্য নেশনস ফুড সিকিউরিটি মানে কিসের জন্য বা কার জন্য, সেটা টু দ্য নেশনস ফুড সিকিউরিটি মানে জাতির খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে। ঠিক আছে, এখন চিন্তা করেন যে প্রত্যেক বছর যদি ঢাকা শহরের মতো এত আয়তন, সম আয়তন বিশিষ্ট জমি যদি প্রত্যেক বছর উর্বরতা হারায়, তাহলে কি আমাদের কি আর ফার্মল্যান্ড থাকবে? আমাদের কৃষি জমি কিন্তু থাকবে না। এই জন্যই বলছে যে, আর আমরা ন্যাশনস ফুড সিকিউরিটি মানে খাদ্য নিরাপত্তা, আমাদের যদি কৃষি জমি না থাকে তাহলে কিন্তু আমরা চাষবাস করতে পারবো না। আচ্ছা,
তাহলে প্রথম লাইনটার এরকমই একটা ইয়ে ছিল। তো এগুলো যখন আপনারা ভেঙে ভেঙে লিখবেন বা পড়বেন তখন কিন্তু অনেক কিছু হবে, তবে ফ্রেজাল আকারে ইয়ে করবেন। এই যে এখান থেকে পজিং এ সিরিয়াস থ্রেট, এটা কিন্তু আলাদা একটা সেগমেন্ট একটা আকারে দেওয়া আছে। আচ্ছা, তারপরে বলছে এ রিসেন্ট স্টাডি। আচ্ছা, এই স্টাডি মানে কিন্তু পড়াশোনা না, এই স্টাডির দ্বারা গবেষণা বোঝায়। এ রিসেন্ট স্টাডি একটা সম্প্রতি একটা যে গবেষণা করা হয়েছে। আচ্ছা, এই স্টাডিটা করছে কারা? বাই দ্য সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এখানে হচ্ছে এই যে কাদের দ্বারা হচ্ছে, এই যে প্রেপোজিশনে কিন্তু ভার্বের সাথে কোনো প্রভাব ফেলে না প্রেপোজিশনে। আচ্ছা, দ্য সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, এইটুকু হচ্ছে এই স্টাডি, এইটুকু হচ্ছে অতিরিক্ত। তাহলে মূল সেন্টেন্স হবে এ রিসেন্ট স্টাডি ফাউন্ড দ্যাট, একটা সম্প্রতি একটা গবেষণা পাওয়া গিয়েছে যে, বা একটা গবেষণায় পাওয়া গেছে যে দ্যাট 76.2% অফ দ্য ল্যান্ড, 76.2% অফ দ্য ল্যান্ড, 76.2% জমি ইন বাংলাদেশ, বাংলাদেশের 76.2% জমি সাফার্স ফ্রম মডারেট টু ভেরি সিভিয়ার সয়েল ডিগ্রেডেশন। আচ্ছা, তাহলে বাংলাদেশের এত শতাংশ জমি কি করছে? সাফার্স মানে ভুগছে, মানে ভোগান্তির শিকার হচ্ছে। এখানে হচ্ছে শিকার হওয়া, ফ্রম মডারেট, এখানে সাফার মানে মানুষ হলে তো ভুগে, কিন্তু জমি তো ভুগে না, ওটা হচ্ছে শিকার হচ্ছে। ফ্রম মডারেট মানে হচ্ছে মাঝারি, ফ্রম মডারেট টু ভেরি সিভিয়ার সয়েল ডিগ্রেডেশন। আচ্ছা, ভেরি সিভিয়ার মানে খুবই মারাত্মক, মাঝারি থেকে খুব বড় আকারের বা মারাত্মক আকারের সয়েল ডিগ্রেডেশন। এই ডিগ্রেড মানে হচ্ছে যে আমরা গ্রেডিং সিস্টেম বলি, আমরা আমাদের পড়াশোনার ক্ষেত্রেও আমাদের যে গ্রেডিং সিস্টেমটা আছে, এই ডিগ্রেডেশন মানে হচ্ছে হ্রাস পাওয়া। ঠিক আছে, ডিগ্রেডেশন, গ্রেডিং থেকে ডিগ্রেডেশন। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি হয়েছে যে সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট যে ইনস্টিটিউট আছে, এই একটা সার্ভে করছে বা একটা স্টাডি গবেষণা করছে। সেই গবেষণাটা পাওয়া গেছে যে 76.2% বাংলাদেশের যে জমি আছে, জমির 76.2% মাঝারি থেকে খুব মারাত্মক আছে। কি এটা হচ্ছে ডিগ্রেডেশন মানে হ্রাস, কিন্তু এখানে ভূমিক্ষয় হইতে পারে। ঠিক আছে, একটু ইরোজন আর ইয়ের সাথে একটু পার্থক্য আছে আর কি, একটু এটা হচ্ছে ডিগ্রেডেশন একটু মানে ব্যাপক মাত্রার আর কি। আচ্ছা, এটা হিউজ একটা কনসেপ্ট আর কি, তার মধ্যে একটা ইরোজন হচ্ছে একটা। আচ্ছা, তাহলে সয়েল ডিগ্রেডেশন মানে ভূমিক্ষয়ের শিকার হচ্ছে। তাহলে 76.2% মাঝারি থেকে মারাত্মক আকারের কিসের শিকার হচ্ছে? ক্ষয়ের। ঠিক আছে, ভূমিক্ষয়ের শিকার হচ্ছে। আচ্ছা, দিস ট্রান্সলেটস টু এ staggering in 1.124 crore hectares of degraded land. আচ্ছা, দিস ট্রান্সলেটস করা মানে কিন্তু এখানে অনুবাদ করা না, বরং রূপান্তরিত করা, পরিণত করা। টু এ স্ট্যাগারিং ইন 1.124 crore hectares। আচ্ছা, স্ট্যাগারিং মানে হয়তো বা আশ্চর্যজনকভাবে বা মারাত্মকভাবে, আশ্চর্যজনকভাবেই এটার অর্থ আছে। 1.124 crore hectares of degraded land। তাহলে এটা হচ্ছে কি হয়ে গেছে? ডিগ্রেডেড ল্যান্ড মানে ক্ষয়প্রাপ্ত জমি বা ধস নেমে যাওয়া এরকম জমি হয়ে গেছে, বা হ্যাঁ ভূমিক্ষয় যেটা আছে এরকম জমির পরিমাণ হয়ে গেছে 1.124, মানে এত ক্রোর হেক্টর জমিতে পরিণত হয়েছে। আচ্ছা, অ্যান ইনক্রিজ ফ্রম দ্য 1.07 crore hectares estimated in 2000। আচ্ছা, 2000 সালে যেটাকে এস্টিমেটেড করা মানে কি অনুমান করা হয়েছিল যে 2000 সালে সেটা ছিল 1.07 crore, হ্যাঁ 1.07 কোটি ছিল, হেক্টর এত কোটি ছিল, কিন্তু এটা এখন বেড়ে দাঁড়িয়েছে কত? এখন দাঁড়িয়েছে 1.124 crore hectares। ঠিক আছে, কিছুটা বাড়ছে, আমরা এটা দেখছি। আচ্ছা, তারপরে আমাদের বলছে এখন এখানে কিছু রিজনস দিছে এখানে, দ্য রিজনস বিহাইন্ড সয়েল ডিগ্রেডেশন ইন বাংলাদেশ। আচ্ছা, তাহলে এই যে এখানে কিন্তু প্রেপোজিশন দিয়ে এতখানি দেওয়া আছে, এটুকু আমরা পরে, এটুকু সেন্টেন্সের পরে পড়তে হয়। দ্য রিজনস এর পরে, সাবজেক্টের পরে, নাউনের পরে যদি প্রেপোজিশন থাকে তাহলে এর পরে ভার্বের আগ পর্যন্ত, ওই প্রেপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত যা থাকে ওইগুলো সাবজেক্টের সাথে মানে অ্যাজেক্টিভ হিসাবে কাজ করে, অনেক সময় অ্যাডভার্ব হিসেবেও থাকে, কিন্তু এইগুলো নাউনের পরে থাকলে অ্যাজেক্টিভ হবে। কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে যে মূল ভার্বের সাথে ওর কোনো প্রভাব পড়বে না, মূল ভার্বের উপরে
এইগুলোর কোনো প্রভাব নাই। আচ্ছা, আমরা এখানে দেখতে পারি দ্য রিজনস আর কমপ্লেক্স, সে কারণগুলো কি খুবই জটিল অ্যান্ড ইন্টারকানেক্টেড এবং একে অপরের সাথে সম্পর্কিত। কোন কারণগুলো এখানে কিছু বলছে যে দ্য রিজনস বিহাইন্ড সয়েল ডিগ্রেডেশন ইন বাংলাদেশ। সয়েল ডিগ্রেডেশন মানে ভূমিক্ষয়, ভূমিধস যাই বলি না কেন এগুলো, বা ভূমি হ্রাসের একটা কারণ। ভূমি হ্রাসও হতে পারে যেহেতু জমি কমে যাচ্ছে, আবাদি জমি। তাহলে বিহাইন্ড সয়েল ডিগ্রেডেশন ইন বাংলাদেশে যে জমি বা ভূমি ক্ষয় হয় এগুলোর কারণ হচ্ছে খুবই কমপ্লেক্স, মানে জটিল এবং ইন্টারকানেক্টেড, একে অপরের সাথে সম্পর্কিত। আচ্ছা, টু বিগিন উইথ, এখন অনেকগুলো কারণ আছে, তো এখানে আমরা এটাকে ট্রানজিশন ওয়ার্ড বলা হয়, যে আমরা যখন কোনো কিছু অনেকগুলো কারণ থাকে তখন আমরা একটা দিয়ে যখন শুরু করি তখন টু বিগিন উইথ, এগুলোকে ট্রানজিশন ওয়ার্ড বলে। তো এগুলো আমাদের শিখে রাখতে হবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য, এগুলো খুবই কাজে লাগে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে টু বিগিন উইথ দেয়ার ইজ দ্য ওভার ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স। দেয়ার ইজ দ্য ওভার ইউজ, দেয়ার ইজ দ্য ওভার ইউজ মানে মাত্রা অতিরিক্ত ব্যবহার। কেমিক্যাল ফার্টিলাইজার্স মানে তো ওষুধ, কেমিক্যাল ফার্টিলাইজার মানে রাসায়নিক যে আমাদের কীটনাশক আছে, রাসায়নিক এইসব সার ওষুধ যেগুলো আছে এগুলো আমাদের কি আমরা অতির মাত্রায় ব্যবহার করাটা, এই অতিরিক্ত। দেয়ার ইজ দ্য ওভার ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার। তাহলে প্রথম কারণ হচ্ছে যে রাসায়নিক যে সার আছে বা কীটনাশক আছে সেগুলো আমরা মাত্রা অতিরিক্ত ব্যবহার করি, এটা একটা কারণ। আচ্ছা, এইটার পরে আবার দিছে ফার্টিলাইজার, এরা কেমিক্যাল ফার্টিলাইজার্সের কিছু আছে উপকারিতা বলছে, আবার সমস্যাও বলছে। হুইচ বুস্টস ক্রপ ইল্ডস ইন দ্য শর্ট টার্ম। হুইচ বুস্ট, এই যে বুস্ট করা মানে কি কোনো কিছুকে প্রমোট করা, হ্যাঁ, ত্বরান্বিত করা। তাহলে হুইচ বুস্টস ক্রপ ইল্ডস, এই ইল্ডস মানে হচ্ছে ফলন, তাহলে ক্রপ ইল্ডস মানে কি, তাহলে যেটা বা যেগুলো ফার্টিলাইজার্সে আমরা কেমিক্যাল ফার্টিলাইজার্স ইউজ করি এগুলো কি করে, বুস্ট করে ক্রপ ইল্ডস মানে শস্যের ফলন বৃদ্ধি করে, ইন দ্য শর্ট টার্ম স্বল্প মেয়াদে। তাহলে স্বল্প মেয়াদে আমরা যে কেমিক্যাল রাসায়নিক যে সারগুলো ব্যবহার করি এগুলো স্বল্প মেয়াদে কি করে, আমাদের ফসলের ফলন বাড়িয়ে দেয়, ঠিক আছে। বাট দেয়ার লং টার্ম ইউজ ডিপ্লেটস এসেনশিয়াল সোয়েল নিউট্রিয়েন্টস অ্যান্ড অর্গানিক ম্যাটার। আচ্ছা, বাট দেয়ার লং টার্ম ইউজ, যদি দীর্ঘ সময় আমরা এগুলো ব্যবহার করতে থাকি, দেয়ার লং টার্ম ইউজ তাদের দীর্ঘ সময়ের ব্যবহার, ডিপ্লেটস, এই যে ডিপ্লিট মানে হচ্ছে ক্ষয় করা, এই যে ওজোন লেয়ার আমরা যেটা জানি যে ডিপ্লিটস করে, এটা মানে ক্ষয় করে দেয়, এসেনশিয়াল বা ধ্বংস করে এসেনশিয়াল সয়েল নিউট্রিয়েন্টস মানে যে প্রয়োজনীয় যে মাটির যে গুণাগুণ থাকে, পুষ্টিগুণ থাকে সেইগুলো কি করে ধ্বংস করে দেয়। অ্যান্ড অর্গানিক ম্যাটার, এবং জৈব যে বিষয়গুলো থাকে, জৈব পদার্থ যেগুলো থাকে মাটিতে। তাহলে আমরা যদি দীর্ঘ সময় কেমিক্যাল ফার্টিলাইজার্স ইউজ করি তাহলে এটার একটা সুবিধা হচ্ছে কি, আমরা যে এটা আমরা হচ্ছে খুব দ্রুত আছে অল্প সময়ের জন্য যদি ব্যবহার করি তাহলে আমরা মানে খুব ফলন পাবো, ভালো ফসলের ভালো ফলন পাবো। কিন্তু দীর্ঘ সময় এটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের কি হবে, যে আমাদের মাটিতে যে মাটির যে প্রয়োজনীয় পুষ্টিগুণ আছে এবং জৈব পদার্থ আছে সেগুলো কি হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তার পরের লাইনটা আমাদের দেওয়া আছে ইন দ্য কোস্টাল এরিয়াজ, উপকূলীয় অঞ্চলে, ইন দ্য কোস্টাল এরিয়াজ উপকূলীয় অঞ্চলগুলোতে কি আছে, রাইজিং স্যালিনিটি লেভেলস। রাইজিং স্যালিনিটি লেভেলস, এই রাইজিং মানে বৃদ্ধি পাওয়া, স্যালিনিটি লেভেলস মানে হচ্ছে লবণাক্ততার হার বা স্তর, লবণাক্ততার মাত্রা বৃদ্ধি পাওয়া। কিসের জন্য, ডিউ টু মানে রিজন কারণ, বিকজ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড শিম ফার্মিং। আচ্ছা, কিসের কারণে, দুইটা কারণ এখানে হচ্ছে দিছে, এখানে যে আমাদের যে রাইজিং স্যালিনিটি লেভেলস এখানে কেন বাড়ছে, কোস্টাল এরিয়াতে স্যালিনিটি লেভেলস কেন বাড়ছে, এখানে দুইটা কারণ দিছে, একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন, আর একটা হচ্ছে শ্রিম্প ফার্মিং, একটা হচ্ছে চিংড়ি চাষ, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস এখানে খেয়াল করতে হবে, আমি একটু আগেই বললাম যে প্রেপোজিশন থেকে যেখানে থাকবে যে রাইজিং স্যালিনিটি লেভেলস, হ্যাঁ, এই যে এখান থেকে আবার সেন্টেন্স শুরু হয়েছে, এইটা মূল সেন্টেন্স হচ্ছে এখান থেকে। তাহলে মাঝখানে ডিউ টু ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড শ্রিম্প ফার্মিং, এটা হচ্ছে স্যালিনিটি লেভেলসটা কেন বাড়ছে সেগুলো রিজন দুইটা বুঝাইছে, ঠিক আছে। তাহলে মূল সেন্টেন্স হবে রাইজিং স্যালিনিটি লেভেলস হ্যাভ ফার্দার ডিসরাপ্টেড, এই যে
স্যালিনিটি লেভেলসটা বাড়ছে, এটা কি করছে, হ্যাভ ফার্দার ডিসরাপ্টেড, আরও, ফার্দার মানে আরও, হ্যাভ ডিসরাপ্টেড প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলছে, ডিসরাপ্টেড মানে ব্যাহত করেছে, ডিসরাপ্ট করা মানে ব্যাহত করা, বাধা দেওয়া, ব্যাঘাত ঘটানো, ডিসরাপ্টেড দ্য ন্যাচারাল ব্যালেন্স অফ সল্টস ইন দ্য সয়েল। তাহলে ন্যাচারাল ব্যালেন্স মানে হচ্ছে প্রাকৃতিক যে ভারসাম্য আছে, লবণের তো একটা ভারসাম্য আছে মাটিতে, মাটিতে নির্দিষ্ট পরিমাণে কি থাকে, সব ধরনের উপাদান থাকার কথা। তো এই যে লবণের একটা, মাটিতে যে লবণের একটা ভারসাম্য, প্রাকৃতিক ভারসাম্য ছিল, সেটাকে কি করেছে, ব্যাহত করেছে। কেন ব্যাহত করেছে, ওই কিসে ব্যাহত করেছে, রাইজিং স্যালিনিটি লেভেলস। হ্যাঁ, সেই যে লবণাক্তর হার, যদি স্তর এটা বাড়তে থাকে লবণাক্ততার হার, তাহলে অবশ্যই আমাদের যে ন্যাচারাল ব্যালেন্স অফ সল্টস আছে মাটিতে, সেগুলো নষ্ট হচ্ছে, ব্যাহত হবে, বাধাগ্রস্ত হবে। আচ্ছা, রাইজিং স্যালিনিটি লেভেলস কেন বাড়ছে, ডিউ টু ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড শ্রিম্প, এই দুইটা। আচ্ছা, তারপর আর একটা ফ্রেজ আকারে দেওয়া আছে, সেটা হচ্ছে মেকিং ইট, শুধু যে ডিসরাপ্টেড করছে সেটাও কিন্তু না, আরও কিছু ক্ষতি করছে, সেটা হচ্ছে মেকিং ইট আনসুটেবল। এটাকে কি করে, মেকিং মানে বানাচ্ছে বা তৈরি করছে বা বানিয়ে ফেলছে, আনসুটেবল মানে অনুপযুক্ত, টু গ্রো মোস্ট ক্রপস, অধিকাংশ ফসল উৎপাদনের জন্য এটারে কি করে ফেলছে, অনুপযুক্ত করে ফেলছে। তাহলে লবণ যদি বাড়তে থাকে, লবণাক্ততা যদি বাড়তে থাকে মাটিতে, তাহলে কি সেগুলোকে চাষাবাদের অযোগ্য হয়ে যাবে। আচ্ছা, তারপরে বলছে আরও কিছু রিজন এখানে দিছে, যে আমাদের যে কি বলে জমি, ফার্মল্যান্ড যেগুলো কমে যাচ্ছে এগুলোর পিছনে, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন ফ্রম ফ্যাক্টরিজ। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, শিল্প দূষণ যেগুলো আছে, কারখানা থেকে যে শিল্প, ফ্রম ফ্যাক্টরিজ, কারখানা থেকে যে শিল্প দূষণগুলো আছে ওগুলো, ডিফরেস্টেশন তার মানে বন উজাড়িকরণ যেটা আছে এটা, দ্য ইমপ্রপার ডিসপোজাল অফ ইলেকট্রনিক অ্যান্ড মেডিকেল ওয়েস্ট। আচ্ছা, আরেকটা, তাহলে প্রথমে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন ফ্রম ফ্যাক্টরিজ থেকে যে শিল্প দূষণ আছে ওগুলো একটা রিজন, ডিফরেস্টেশন বন উজাড়িকরণ একটা রিজন, আরেকটা বলছে কি, দ্য ইমপ্রপার ডিসপোজাল, অনুপযুক্ত বা আমরা যেটা বলি যে আমাদের কোনো প্ল্যানিং নাই, মানে অপরিকল্পিত, ডিসপোজাল অফ ইলেকট্রনিক অ্যান্ড মেডিকেল ওয়েস্ট। এই যে ইলেকট্রনিক এবং যে চিকিৎসা সংক্রান্ত অনেক বর্জ্য পদার্থ থাকে, সেগুলো কি করি, অনেক সময় এই যে সিরিঞ্জ থাকে, অনেক কাগজ থাকে, সেগুলো আমরা কি করি, সেগুলো আমরা ইমপ্রপারলি ডিসপোজ করি। হ্যাঁ, যেগুলো কি হয়, অনেক সময় ইলেকট্রনিক জিনিসের যে ওয়েস্টগুলো থাকে যেখানে সেখানে আমরা ফেলে দিই, সেগুলো মাটিতে হচ্ছে কি হয়, দ্রবীভূত হয় না, এগুলো মাটিতে গলে না, পচে না, তো এগুলো মাটির যে উর্বরতা শক্তি আছে ওটা নষ্ট করে। আচ্ছা, মেডিকেল ওয়েস্ট এই যে এখানে আছে, তাহলে এই সবগুলো মিলে সাবজেক্ট প্লুরাল হয়েছে। আর অ্যাডিশনাল ফ্যাক্টরস মানে অতিরিক্ত বিষয়, অ্যাক্সেলারেটিং, যেগুলো কি করছে, অ্যাক্সেলারেটর, এই যে গাড়িতে অ্যাক্সেলারেটর থাকে, অ্যাক্সেলারেটিং মানে হচ্ছে বাড়িয়ে দিচ্ছে, ত্বরান্বিত করছে, গতি বাড়িয়ে দিচ্ছে, আরও বেশি করছে। সয়েল ডিগ্রেডেশন মানে ভূমির যে একটা ক্ষয় আছে সেটারে বাড়িয়ে দিচ্ছে, বা ভূমির যে মাত্রা আছে সেটা, বা ভূমির কি বলবো এটা, ডিগ্রেডেশন মানে হ্রাস পাচ্ছে আর কি, ভূমি যে আমাদের যে চাষাবাদযোগ্য জমি আছে এগুলো হ্রাস পাচ্ছে। এখানে আমার মনে হয় ভূমি ক্ষয়টারে ইউজ করছে। আচ্ছা, ট্রিজ প্লে এ ভিটাল রোল। আচ্ছা, তারপরে বলছে এখানে কিছু দিছে, ট্রিজ প্লে এ ভাইটাল রোল ইন মেনটেইনিং সয়েল হেলথ। হ্যাঁ, আচ্ছা, ট্রিজ যে গাছগাছালি আছে, প্লে এ ভাইটাল রোল মানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, গাছগাছালি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ভাইটাল রোল কিসের জন্য, ইন মেনটেইনিং সয়েল হেলথ, যে মাটির যে স্বাস্থ্য আছে এই স্বাস্থ্য রক্ষায়, মেনটেইন করা, ধরে রাখা, সুরক্ষা দেওয়া, এগুলো কিভাবে মেনটেন করে মাটির হেলথ, সেটা হচ্ছে বাই প্রিভেন্টিং ইরোশন, ভাঙনকে প্রতিরোধ করে। ঠিক আছে, অনেক সময় ভাঙন থাকে, এটা হচ্ছে এটা ভূমিক্ষয়, এই যে অনেক সময় ইরোশন আর ডিগ্রেডেশন এখানে দিছে। আচ্ছা, ইরোশনটা বলি আর ডিগ্রেডেশন। ইরোশন হচ্ছে এই যে বাতাসে বা পানির স্রোতে যেগুলো ভেসে চলে যায় মাটির উপরের স্তর, সেগুলোরে বলা হয় ইরোশন। আবার নদী ভাঙন যেটা রিভার ইরোশন সেটা তো আলাদা। তো এই ইরোশন হচ্ছে একটা অংশ, আর ডিগ্রেডেশন হচ্ছে ফুল। ডিগ্রেডেশনের মধ্যে আছে কি, আমরা এই যে প্লাস্টিক ওয়েস্ট ফেলতেছি, মেডিকেল ওয়েস্ট ফেলতেছি, এগুলো ফেললে কি হয়, জমির উর্বরতা কিন্তু নষ্ট হয়ে যায়। এই যে আমরা যেগুলো ইলেকট্রনিক যেগুলো আছে এগুলো ফেললে কিন্তু জমির উর্বরতা নষ্ট হয়, এগুলো ডিগ্রেডেশনের মানে জমির যে গুণাগুণ আছে সেটারে ডিগ্রেড করা, মানে
হ্রাস করা, কমিয়ে ফেলা, ঠিক আছে, ধ্বংস করা এরকম। আর ইরোশন হচ্ছে ওই ডিগ্রেডেশনের একটা সেগমেন্ট, একটা পার্ট শুধু। আচ্ছা, তাহলে বাই প্রিভেন্টিং ইরোশন, তাহলে এই যে তাহলে গাছ যেখানে থাকে, আমরা যখন বলি পাহাড়ি অঞ্চল যেগুলোতে মাটি ধসে যায় বা গাছ এই যে মাটি উড়ে যায় অনেক সময় বাতাসে হইলে, এগুলো অনেক জায়গায় উড়ে যায়, তো এইগুলো কি করা হয়, তখন এই গাছগাছালি লাগানো হয়। গাছগাছালি লাগাইলে কি হয়, ওই গোড়ার মাটিগুলো শক্ত হয়, মাটি উঠতে পারে না বা বৃষ্টির পানিতে বা কোনো পানিতে বা ধসে সহজে ভেঙে যেতে পারে না। আচ্ছা, তারপরে 2 নম্বর রিজন বলছে কিভাবে করে, বাই প্রিভেন্টিং ইরোশন অ্যান্ড রেগুলেটিং ওয়াটার ফ্লো। রেগুলেটিং মানে নিয়ন্ত্রণ করে, পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে, গাছগাছালি থাকলে পানির প্রবাহটা নিয়ন্ত্রণে থাকে। সো হোয়েন ফরেস্ট আর ডিক্লিয়ার্ড, সো হোয়েন ফরেস্টস আর ক্লিয়ার্ড, যখন এই বনগুলোকে কি করা হচ্ছে, কেটে ফেলা হচ্ছে, পরিষ্কার করে ফেলা হচ্ছে, গাছগাছালি কেটে ফেলা হচ্ছে, ধ্বংস করে ফেলা হচ্ছে, the soil becomes more vulnerable to erosion and degradation। তাহলে the soil becomes more vulnerable, আরও অরক্ষণশীল হয়ে যাচ্ছে, আরও ভঙ্গুর হয়ে যাচ্ছে, to erosion and degradation। এই যে ক্ষয় বলি না কেন বা হ্রাস বলি না কেন বা ধ্বংস বলি না কেন, যা কিছুই থাক না কেন, এগুলোর কারণে মাটি যে আরও কি হয়ে যাচ্ছে, তাদের কাছে আরও ভঙ্গুর হয়ে যাচ্ছে। তো গাছগাছালি না থাকলে তো ওইগুলো তো সহজেই ইরোশন যেটা আছে সেটা তো সহজেই মাটিগুলোকে, মাটির যে গুণাগুণ আছে সেগুলো নষ্ট করে দিবে, আবাদি জমিটারে নষ্ট করে দিবে। আচ্ছা, তারপর বলছে ডিগ্রেডেশন অফ সয়েল ফার্টিলিটি রিডিউসেস ক্রপ ইল্ডস। ডিগ্রেডেশন অফ সয়েল ফার্টিলিটি, আচ্ছা, ডিগ্রেডেশন মানে হ্রাস, অফ সয়েল ফার্টিলিটি মানে জমির যে উর্বরতা এটা যদি হ্রাস পায়, জমির উর্বরতা হ্রাস বা জমির ক্ষয় বা ধস যেটাই হোক না কেন, রিডিউসেস কমিয়ে দেয়, ক্রপ ইল্ডস মানে শস্যের ফলন বা উৎপাদন, ফলন হয় এখানে, ফলন কমিয়ে দেয়। ডিমিনিশেস দ্য নিউট্রিশনাল ভ্যালু অফ ক্রপস, আচ্ছা ক্রপস, ডিমিনিশেস মানে হচ্ছে ডিমিনিশ করা মানেও কমিয়ে দেওয়া, হ্রাস করা, দ্য নিউট্রিশনাল ভ্যালু অফ ক্রপস, নিউট্রিশনাল মানে পুষ্টিগত গুণ, এখানে নিউট্রিশনাল ভ্যালু মানে পুষ্টিগত গুণ, অফ ক্রপস শস্যের যে একটা পুষ্টিগত গুণ থাকে সেটা আমাদের কি করে দেয়, এটা কমিয়ে দেয়। কারণ মাটি যদি খারাপ হয় তাহলে সেই শস্যের কি হয়, পুষ্টিগুণও সেরকমভাবে প্রভাব ফেলে, পুষ্টিগুণেও প্রভাব পড়ে। আচ্ছা, অ্যান্ড ইনক্রিজেস, আচ্ছা এটা ডিক্রিজ করছে দুইটা, রিডিউস করছে দুইটা, ফলন কমিয়ে দিচ্ছে আর নিউট্রিশনাল ভ্যালু অফ ক্রপস আছে সেটাও কমিয়ে দিচ্ছে। বাট কী করছে, ইনক্রিজেস ভালনারেবিলিটি টু ড্রটস, ভালনারেবিলিটি ইনক্রিজেস বাড়িয়ে দিচ্ছে, ভালনারেবিলিটি অরক্ষণশীলতা, টু ড্রটস অ্যান্ড ফ্লাডস, আচ্ছা খরা এবং যে বন্যা আছে বন্যার এগুলো কি বাড়িয়ে দিচ্ছে, এগুলো বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, ভালনারেবিলিটি টু ইনক্রিজেস ভালনারেবিলিটি, সম্ভাব্যতাও আছে অনেক রকম হইতে পারে, বা অরক্ষণশীলতা বাড়িয়ে দিচ্ছে, যে ড্রটস অ্যান্ড ফ্লাডস মানে এরকম যদি চলতে থাকে তাহলে কি হবে, ড্রটস হবে আর না হলে ফ্লাডস হবে। ড্রটস মানে হচ্ছে খরা আর ফ্লাডস মানে হচ্ছে বন্যা। দিস নট অনলি ইম্প্যাক্টস ফুড সিকিউরিটি, এটা শুধুমাত্র কি করে না, দিস নট অনলি ইম্প্যাক্টস, এটা শুধুমাত্র প্রভাব ফেলে না, ইম্প্যাক্টস মানে প্রভাব ফেলে না, ফুড সিকিউরিটি খাদ্য নিরাপত্তাই প্রভাব ফেলে না, বাট অলসো হার্মস দ্য এনভায়রনমেন্ট, তাহলে কি করে, পরিবেশেরও ক্ষতি করে, অ্যান্ড লাইভলিহুডস অফ মিলিয়নস অফ বাংলাদেশিস, মিলিয়নস মানে লাখ লাখ বা মিলিয়নস অফ বাংলাদেশিস মানে হচ্ছে লাখ লাখ বাংলাদেশি, লাখ লাখ বাংলাদেশির যে জীবিকা আছে তাতেও কি করে, তাদের সেটাতেও ক্ষতি করে। দিস নট অনলি ইম্প্যাক্টস ফুড সিকিউরিটি, এটা শুধুমাত্র খাদ্য নিরাপত্তাকেই প্রভাবিত করে না, বাট অলসো হার্মস দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড লিভলিহুডস অফ মিলিয়নস অফ বাংলাদেশিস, তাহলে পরিবেশ এবং লাখ লাখ বাংলাদেশের জীবিকাকেও কী করে, ক্ষতি করে। আনলেস ইমিডিয়েট অ্যাকশন ইজ টেকেন, যদি খুব দ্রুত ইমিডিয়েট অ্যাকশন ইজ টেকেন, দ্রুত যদি পদক্ষেপ না নেওয়া হয়, আনলেস যদি না নেওয়া হয়, আওয়ার কান্ট্রি কুড ফেস এ ফিউচার, আমাদের দেশ একটা কি করতে পারে, কুড ফেস এ ফিউচার, একটা ভবিষ্যৎ মুখোমুখি হতে পারে, ফেস এ ফিউচার মানে একটা এমন একটা ভবিষ্যতের মুখোমুখি হতে পারে, উইথ নো কাল্টিভেবল ল্যান্ড, উইথ নো কাল্টিভেবল ল্যান্ড, চাষযোগ্য কোনো জমি থাকবে না, উইদিন দ্য নেক্সট 63 ইয়ার্স মানে আগামী 63 বছরের মধ্যে। তাহলে আমরা যদি এখনই যদি তৎক্ষণাৎ কোনো
ব্যবস্থা না নিই, পদক্ষেপ না নিই, তাহলে আমাদের অদূর ভবিষ্যতে বা 63 বছরের মধ্যে, আগামী 63 বছরের মধ্যে আমাদের দেশ এমন একটা কি বলে সমস্যার মুখোমুখি হবে যে আমাদের দেশে কোনো কাল্টিভেবল ল্যান্ড থাকবে না, চাষযোগ্য জমি থাকবে না। আচ্ছা, তারপরে বলছে দিস ইজ নো ডাউট